বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 17ই জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 13তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 13তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 221 থেকে 240 ধারা পর্যন্ত, যেখানে আলোচনা করা হয়েছে চার্জ বা অভিযোগ। চার্জ বা অভিযোগ 221 থেকে 240। তো সবার আগে আমাদের মনে রাখতে হবে যে চার্জ কি আর চার্জশিট কি। দেখেন, চার্জ গঠন করে হচ্ছে আদালত। চার্জ গঠনের পরে একটা ফৌজদারি মামলার বিচার শুরু হয়। আর চার্জশিট অভিযোগপত্র এটা হলো তদন্ত প্রতিবেদনে যদি পুলিশ তদন্ত করে সংশ্লিষ্ট অপরাধীদের সংশ্লিষ্টতা পায়, তখন আদালতের কাছে বিচারের সুপারিশ করে। এই যে যে বিচারের সুপারিশ করলো এটাকে বলে চার্জশিট। বুঝছেন? চার্জশিটটা যখন আমলে নেয় তখন ওই মামলাটা বদলি করে দেয় 205 গ বা 205 গ গতে। তারপর বিচারিক আদালতে গেল, বিচারিক আদালতে গিয়ে হলো চার্জ গঠিত হয়। বুঝছেন? তাহলে চার্জশিট দেয় কে? পুলিশ। চার্জশিট দেয় পুলিশ, আর চার্জ গঠন করার দায়িত্ব কার? আদালত। এবং চার্জ আসলে কাকে বলে? চার্জ হলো যে, আপনারা যারা কোর্টে যান বা কোর্টে যান বা না যান, আমি তো সকল জিনিস ভাঙাই বলি, যে একটা সিআর মামলা জিআর মামলা মোটামুটি সবাই বুঝতেন। সিআর মামলা যে মামলাটা করে হলো কোর্টে, ম্যাজিস্ট্রেটের কাছে। আর জিআর মামলা হলো বা নন জিআর মামলা করে কোথায়? থানায়। এখন সিআর মামলায় 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে, ধরেন একজন ভদ্র মহিলা, উনি যৌতুকের মামলা করছে ওনার শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডের বিরুদ্ধে, তাহলে 200 ধারায় জবানবন্দি নেওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেট 190(1) কতে আমলে নিতে পারে। আমলে নেওয়া মানে এই হলো, ধরেন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে। তো 3 জন আসামি, এই 3 জন আসামি যখন ওই মামলায় জামিন নিবে বা তাদের গ্রেফতার করবে বা তাদের হাজির করা হবে বা তারা হাজির হবে, তখন এই মামলাটা বদলি করে দিবে বিচারিক আদালতে। আমলি আদালতের ফাংশন তাদের হাজির হওয়া পর্যন্ত শেষ। বুঝলেন? আচ্ছা, যদি এটা জিআর বা নন জিআর মামলা হতো তাহলে কখন বদলি করতো? জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্ট দিল, একটা মামলা তো হলো অনেক, এফআইআর বা জিডি হলো তো অনেক আগে, কিন্তু ওই মামলাটা পুলিশ ধরেন 1 বছর পর পুলিশ রিপোর্ট দিচ্ছে, মানে তার তদন্ত শেষ করতে লাগছে কতদিন? 1 বছর। এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে যখন ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে না, এই তদন্ত প্রতিবেদন ঠিকঠাক আছে, তখন তিনি এটা আমলে নিয়ে বিচারের জন্য কি করে দিবে? বদলি করে দিবে। তাহলে একটা, যে আদালতে যে সিআর মামলা বদলি করলো বা জিআর মামলা বদলি করলো, ওই আদালতে গিয়ে সর্বপ্রথম প্র্যাকটিস অনুসারে তারে আগে ওই যে যে আসামি ছিল তার আগে পুনঃজামিন নিবে নাকি? পুনঃজামিন নেওয়ার পর পরের তারিখে হলো থাকলো ডিসচার্জ শুনানি প্লাস চার্জ গঠন, এই দুইটা একসাথে হয়। মানে আসামি ওই জায়গায় প্রাথমিকভাবে একটা আবেদন করবে যে আমার এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হোক। যদি অব্যাহতি না দেয় তাহলে সেই ক্ষেত্রে করবে কি? চার্জ গঠন। চার্জ গঠন মানে হলো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়া। কোর্টে যারা যান বা না যান সমস্যা নাই, এখানে বলে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তখন ওই যারা আসামি তারা অনেক ক্ষেত্রে নার্ভাস হয়ে যায়, তারা যে পাশ থেকে বলে দেয় বলো নির্দোষ নির্দোষ। তো এই যে যে চার্জ গঠন উপরে বসে করতেছে কে? ম্যাজিস্ট্রেট বা আদালত নাকি? তো এই ক্ষেত্রে ওই চার্জ গঠনে কি কি বিষয় উল্লেখ করবে, কি কি বিষয় উল্লেখ করবে না, চার্জ গঠনে বিচারক যদি তারিখ দিনক্ষণ আসামির নাম ভুল লেখে বা কোনো কিছু যদি ভুল হয়ে যায়, তাহলে ওই চার্জের পরিণতি কি হবে, এই এই সকল বিস্তারিত বিষয় আদি আলোচনা করছে 221 থেকে 240। তো আরো সংক্ষেপে যদি বলি যে, একটা ফৌজদারি মামলার বিচার শুরু হয় চার্জ গঠনের মাধ্যমে, বা কোন ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষ যেটা দাবি করে আর আসামি যেটা কি অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। বুঝছেন? আর দেওয়ানি মামলায় সেম জিনিসটাকে বলা হয় ইস্যু, বিচার্য বিষয়। অর্থাৎ ফৌজদারি মামলায় যার নাম চার্জ, দেওয়ানি মামলায় সেটার নাম কি? ইস্যু। কোন মামলা এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে চার্জ বা ইস্যু গঠিত হয়। একটু পড়ি আসেন। চার্জ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। পুরাতন বইতে নাই, বাট আপনাদের এটা লিখে রাখতে হবে। ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে, যেটা দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত যেখানেই বিচারযোগ্য হোক না কেন, লিখিত আকারে আনুষ্ঠানিক চার্জ গঠন করা অপরিহার্য। সো যেটা লিখবেন, পুরাতন বই আলাদা লিখবেন যে ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে লিখিত চার্জ গঠন করা আবশ্যক, মানে বাধ্যতামূলক।
ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে লিখিত চার্জ গঠন করা বাধ্যতামূলক। ওয়ারেন্ট মামলা কাকে বলে? যে মামলায় আগে ওয়ারেন্ট দেয়। সো ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে লিখিত চার্জ গঠন করা কি বলেন? বাধ্যতামূলক। কিন্তু সমন বা সংক্ষিপ্ত মামলার ক্ষেত্রে আনুষ্ঠানিক চার্জের পরিবর্তে অভিযুক্তকে চার্জের সারমর্ম উল্লেখ করাই যথেষ্ট। কিন্তু যে মামলায় মানে সমন মামলার ক্ষেত্রে আনুষ্ঠানিক চার্জ গঠন না করলেও চলবে। তো আপনি যেটা মনে রাখবেন যে কোন ধরনের মামলার ক্ষেত্রে চার্জ গঠন করা বাধ্যতামূলক, লিখিত চার্জ, ওয়ারেন্ট মামলা। সমনের ক্ষেত্রে বাধ্যতামূলক না। চার্জে আপনাদের এখানে একটা পেজ দিছিলাম না? পেজ নাই কার কার কাছে? হিজবুল সাহেব আপনাদের দিছিলাম গতবার। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটা পেজ দিই তাহলে ভালো হবে। প্রথমে যেটা আমরা দেখবো দেখেন, চার্জ বা অভিযোগ। চার্জ বা অভিযোগ এটা যদি একটু দেখি, দেখেন যে নোটেরটা যে কাগজটা মাত্র দিলাম ওটা দেখবেন। 4-1 গ অনুযায়ী অভিযোগ বলতে একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। এই প্রশ্ন মানে এই ব্যাখ্যা বুঝাইতে যে একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে, এটা পড়ে কিছুই বুঝবেন না যে চার্জ আসলে কি। আচ্ছা বিষয়টা হলো যে এরকম যে আমরা তো জানি যে চার্জ গঠনের ক্ষেত্রে এক পক্ষ যেটা দাবি করে আর এক পক্ষ কি অস্বীকার করে। এখন ধরেন একজন ব্যক্তি সে চুরি করতে গিয়ে ব্যভিচার করছে, আঘাত করছে, তাহলে অপরাধ কয়টা? চুরির একটা, ব্যভিচারের একটা, আঘাতের একটা, তাহলে অপরাধ 3টা, এই জায়গায় চার্জও 3টা। ওই ব্যক্তির বিরুদ্ধে একসাথে চার্জ গঠিত হবে কয়টা? 3টা। কিন্তু তাহলে এখানে দেখেন 4-1 গ অনুযায়ী অভিযোগ বলতে একাধিক শিরোনাম সম্বলিত, একাধিক শিরোনাম বলতে ধরেন একাধিক চার্জ, মানে তার বিরুদ্ধে অভিযোগ কয়টা? 3টা। অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই 3টার মধ্যে প্রতিটাই এক একটা কি চার্জ। আচ্ছা তাহলে আপনি মনে রাখবেন যে যতগুলো অপরাধ করবে চার্জ কতগুলো? ততগুলো। যদি 10টা অপরাধ করে চার্জ কয়টা? 10টা। তারপরে দেখেন চার্জ হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়া নির্দিষ্ট অভিযোগের একটি সংক্ষিপ্ত বিবৃতি, যাতে ওই ব্যক্তি প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানার অধিকারী। মানে চার্জের মাধ্যমে ওই ব্যক্তি আসলে জানতে পারে যে সে কি অপরাধ করছে আর তার কি অপরাধের বিচার হচ্ছে। চার্জ গঠন হলো ফৌজদারি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটা আন্ডারলাইন করবেন, এটি বিচার পর্যায় থেকে তদন্ত আছে অনুসন্ধান করেন, এটি বিচার পর্যায় থেকে অনুসন্ধানকে পৃথক করে। অনুসন্ধান তদন্তকে এটা কি লিখবেন? অনুসন্ধান। এটি বিচার পর্যায় থেকে কি করে? অনুসন্ধানকে পৃথক করে। পাইছেন? অথবা না কেটে দিবেন। আচ্ছা এরপরে দেখেন ফৌজদারি কার্যবিধির তাই অপরাধ অনুযায়ী সাবধানতার সাথে চার্জ গঠন করা উচিত। এরপরে দেখি ফৌজদারি কার্যবিধির 221 থেকে 240 ধারা পর্যন্ত অভিযোগের বিষয়বস্তু গঠন এবং আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতটুকু আমরা জানি নাকি? এখন এটা একটু যদি দেখি যে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 227 ধারা অনুযায়ী রায় ঘোষণার পূর্বে, এটা গোল দিয়েন, রায় ঘোষণার পূর্বে। কখন বলেন তো? রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় পর্যন্ত আদালত অভিযোগ, আন্ডারলাইন করবেন, পরিবর্তন বা নতুন অভিযোগ গঠন করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে চার্জ পরিবর্তন করা যায় বা নতুন চার্জ গঠন করা যায় কখন? রায় ঘোষণার পূর্বে। কত ধারায়? এই জায়গায় দুইটা বিষয় আছে, একটা হলো চার্জ পরিবর্তন আর একটা কি নতুন অভিযোগ গঠন করতে পারে। তবে এরূপ প্রতিটি পরিবর্তন বা সংযোজন আসামিকে, আন্ডারলাইন করবেন, আসামিকে পড়ে শোনাতে ও বোঝাতে হবে। আদালত যখন কোনো নতুন চার্জ গঠন করে বা যখন কোনো চার্জ পরিবর্তন করে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে যে কাকে পড়ে শোনাতে হবে, বাদীকে নাকি আসামিকে? কাকে? আসামিকে। উল্লেখ্য যে পরেরটাও বিবিআই, উল্লেখ্য যে অভিযোগটি আন্ডারলাইন করেন ইংরেজিতে
বা আদালতের ভাষায় লিখতে হবে, ইংরেজি ভাষা অথবা কি আদালতের ভাষা। আমরা ভাষা সংক্রান্ত বেশ কতগুলো জিনিস ফৌজদারি কার্যবিধিতে পাবো। এর আগে পেয়েছিলাম যে 164 ভাষা বলা আছে 364-তে, আসামির ভাষা, আদালতের ভাষা অথবা কি ইংরেজি ভাষা। চার্জের ভাষা কি ইংরেজি ভাষা অথবা আদালতের ভাষা। উপযুক্ত আলোচনা হতে বোঝা যায় যে চার্জ একটি লিখিত বিবরণ যাতে একজন অভিযুক্ত ব্যক্তি কর্তৃক কৃত অপরাধের আন্ডারলাইন করেন সময়, স্থান, প্রকৃতি এবং যে ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তার বর্ণনা এবং আইনের ধারার অধীনে আসামিকে অভিযুক্ত করা হয়েছে তা উল্লেখ থাকবে। তাহলে চার্জে অ্যাকচুয়ালি উল্লেখ থাকে যে কোন সময় অপরাধ করছে, কোন স্থানে অপরাধ করছে, কোন প্রকৃতির অপরাধ করছে, এই সব কিছু উল্লেখ থাকে কিসে? চার্জ। এখন আমরা চলে আসি যে অভিযোগ নামায়। অভিযোগ নামা মানে কি? চার্জ। অভিযোগ নামায় বা চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হবে, অলরেডি একটু ধারণা পাইছি যে চার্জে সময়, স্থান এগুলো উল্লেখ করতে হবে নাকি? চার্জের বিষয়বস্তু সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 221 ধারা থেকে 223 ধারা পর্যন্ত বলা হয়েছে। মানে চার্জের কি কি বিষয় থাকবে। উক্ত ধারা অনুযায়ী একটি অভিযোগ নামায় নিম্নলিখিত বিষয়সমূহ থাকবে। প্রথম যেটা আছে দেখেন, চার্জে অপরাধের বিবরণ থাকতে হবে। বিবরণের আন্ডারলাইন করেন। অপরাধের বিবরণ মানে হলো ওই যে আদালত চার্জ গঠন করে ওই চার্জে উল্লেখ থাকবে সে কি অপরাধ করছে, চুরি করছে নাকি ডাকাতি করছে নাকি খুন করছে, এগুলা কি থাকবে? বিবরণ থাকবে। কিভাবে করছে বিবরণ থাকবে। তবে অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখই যথেষ্ট বিবরণ। যে ক্ষেত্রে একটা জিনিসের নির্দিষ্ট নাম আছে সেক্ষেত্রে আর বিস্তারিত বিবরণ দেওয়া লাগবে না। ধরেন ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার বাসায় একজন লোক আসছে আপনার বাবারে খুঁজতে, এখন ওই লোকের নাম আপনি শুনেন নাই, বাবা আসার পর বলতেছেন যে অমুক জায়গা থেকে এক লোক আসছে, সে উঁচা লম্বা এরকম দেখতে এমন লাগে, তাহলে আপনার বিস্তারিত ওই লোকের বিবরণ দেওয়া লাগতেছে। কিন্তু যদি জানতেন যে ওই লোকের নাম হচ্ছে অমুক দবির, তা বললেন যে অমুক সাহেবের দবির সাহেব আসছে, তাইলে আর দবির সাহেবের বিস্তারিত বিবরণ দেওয়া লাগতো না। তাহলে এই জায়গা বলছে যে অপরাধের বিবরণ দিতে হবে, কিন্তু যদি নাম থাকে তাহলে নাম উল্লেখই যথেষ্ট বিবরণ। বুঝছেন? অর্থাৎ যে জায়গায় নাম আছে, চুরি করছে ওই জায়গা বলার দরকার নাই যে গায়ে তেল মাখায় চুরি করছে নাকি প্যান্ট শার্ট মেখে চুরি করছে নাকি শীত কেটে চুরি করছে নাকি দরজা জানালা ভেঙে চুরি করছে, জাস্ট চুরি লিখলেই যথেষ্ট। যে ক্ষেত্রে অপরাধের নির্দিষ্ট নাম নেই সেই ক্ষেত্রে সেই অপরাধের সংজ্ঞা এমন ভাবে উল্লেখ করতে হবে যাতে আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সন্তুষ্ট হতে সুস্পষ্ট বুঝতে পারে। অর্থাৎ এমন অনেক অপরাধ আছে যে অপরাধগুলোর কোনো সুনির্দিষ্ট নাম নাই, তাহলে ওই চার্জে এটা এমন ভাবে লিখতে হবে যাতে আসামি বুঝতে পারে যে তার বিরুদ্ধে কিসের বিচার হচ্ছে। এখন বলতে পারেন যে স্যার কোন অপরাধের সুনির্দিষ্ট নাম নাই, এটা আবার কিভাবে হয়? হয় কিভাবে হয়, ধরেন মৃতদেহের সাথে অস্বাভাবিক যৌন আচরণ করা, এটারে আমাদের দণ্ডবিধিতে বা প্রচলিত আইনে কোন ধারায় কিন্তু সরাসরি এই কথা বলা নাই। মৃতদেহের সাথে কোনো যদি মানে অস্বাভাবিক কোনো আচরণ করে তাহলে সেক্ষেত্রে এটা আমাদের দণ্ডবিধিতে বেশ কয়েকটা ধারায় শাস্তিযোগ্য। এটারে শাস্তি দেওয়া যায় 377-এ আনন্যাচারাল অফেন্স, এটারে শাস্তি দেওয়া যায় ধর্ম অবমাননা। বুঝছেন? কিন্তু এই অপরাধের কোনো কি নাই, নাম দণ্ডবিধিতে নাই। হয়তোবা ভবিষ্যতে যোগ হবে যে এই ধরনের অপরাধ করলে এটারে এই কথা বলে। তো যদি তার বিরুদ্ধে এমন কোন ব্যক্তি থাকে যে মৃতদেহের সাথে সে অস্বাভাবিক যৌন আচরণ করছে, তখন তার বিরুদ্ধে যখন 377 ধারায় চার্জ গঠন হবে তখন কিন্তু ওই জায়গা বলে দিবে যে সে অমুকের সাথে এই ধরনের অপরাধ করছে, এই কারণে তার বিরুদ্ধে এত ধারায় চার্জ গঠন করা হলো, যেহেতু এই অপরাধের কোনো সুনির্দিষ্ট নাম এখনো নাই। বুঝতে পারছেন? তাহলে যে অপরাধের সুনির্দিষ্ট নাম নাই তাহলে সেটারে বোঝাইতে হবে কেমনে? বিস্তারিত বিবরণ দিয়ে যে তার বিরুদ্ধে এই অপরাধের বিচার হচ্ছে। তারপরটা দেখেন, যে আইন বা যে ধারা অনুসারে অপরাধ করা হয়েছে বলে চার্জে উল্লেখ করা হয়েছে চার্জে তা উল্লেখ করতে হবে। কি বলছে?
যে আইন বা যে ধারা, মানে কোন আইনের কোন ধারায় চার্জ গঠন করতেছেন, এটা অবশ্যই চার্জে কি থাকবে। কোর্টে দেখবেন যে বলে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তাহলে আইন আর আইনের ধারা কিন্তু এই জায়গা উল্লেখ থাকবে, কোন আইনের কোন ধারা। তারপরে আন্ডারলাইন করবেন আসামির পূর্ববর্তী দণ্ডের ঘটনা, তারিখ ও স্থান উল্লেখ করতে হবে। দেখা গেল একজন চোরের বিচার হচ্ছে, এখন ওই চোর আগেও চুরি করছে এবং চুরির মামলায় সে শাস্তি পেয়েছে, তাহলে তার পূর্ববর্তী দণ্ডের ঘটনা, তারিখ এবং স্থান ওই চার্জে কি থাকবে, উল্লেখ থাকবে যে এমন আসামি আগেও এই ধরনের অপরাধ করেছে। চার্জের মধ্যে অভিযোগকৃত অপরাধের আন্ডারলাইন সময় ও স্থান সম্পর্কে উল্লেখ থাকবে। কি সম্পর্কে? সে যে চুরি করছে বা হত্যা করছে কোন সময়ে কোন জায়গা, এটাও চার্জে উল্লেখ থাকবে। তারপরেরটা, আসামিকে যখন আন্ডারলাইন করবেন অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, পাইছেন, বা অসাধুভাবে অর্থ আত্মসাৎ, এই দুইটা অপরাধ আগে কি আমরা দণ্ডবিধিতে পড়বো, বাট এই জায়গায় একটু বুঝেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে? যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার বিশ্বাসের সম্পর্ক আছে, মানে সে আপনার কর্মচারী হতে পারে বা তার সাথে একসাথে ব্যবসা করতে পারেন, পরবর্তীতে সে আপনার মূল্যবান জামানত টাকা পয়সা আত্মসাৎ করছে, এটাকে বলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। ধরেন আপনার ফ্যাক্টরিতে একজন চাকরি করে, এখন সে বছরের বিভিন্ন সময় আপনার ফ্যাক্টরি থেকে মালামাল বা টাকা পয়সা আত্মসাৎ করছে, এখন আপনি পুরো ব্যাপারটা জানতে পারছেন অনেকদিন পরে গিয়ে, এবং এই টাকাটা তো সে এক সময় আত্মসাৎ করে না, বিভিন্ন সময় আস্তে 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 করছে। তখন আপনি যখন মামলা করবেন তখন মামলায় তো উল্লেখ থাকবে যে অমুক তারিখে এত টাকা করছে, অমুক তারিখে এই করছে এই করছে, এই কারণে আমি অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলা করলাম। আত্মসাৎটাও তাই। তো চার্জ গঠন করা হয় তখন সম্পূর্ণ দফা, আন্ডারলাইন করেন, সম্পূর্ণ দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে, সম্পূর্ণ দফা বা সুনির্দিষ্ট তারিখ, এটা একটু গোল দিয়ে, সম্পূর্ণ দফা বা সুনির্দিষ্ট তারিখ, যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করা হয়েছে, আন্ডারলাইন করবেন মোটামুটি ভাবে তাই, এবং যে তারিখ সমূহের মধ্যে অপরাধ করা হয়েছে, তারিখ সমূহ, যে তারিখ সমূহের মধ্যে উল্লেখ করা অপরাধ করা হয়েছে তা উল্লেখ করলেই যথেষ্ট হবে। প্রথম, তবে আন্ডারলাইন করবেন এটা ভিভিআই, প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান গোল দিবেন 1 বছরের বেশি হবে না। এখানে সবচেয়ে বেশি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ, সুনির্দিষ্ট তারিখ, সুনির্দিষ্ট দফা, এবং তারিখের সুনির্দিষ্ট তারিখ, আর আরেকটা আছে কত ব্যবধান, কত দিনের বিষয় হবে না। একটু বুঝাই তাহলে ভালো বুঝবেন, নতুন যারা আসছেন একটু বুঝতে সমস্যা হচ্ছে। সেটা হলো, ধরেন মামলা করছে যে প্রাণ আর আরফেলের মালিক, যে অমুক ওনার ফ্যাক্টরি থেকে বিভিন্ন সময় এত টাকা আত্মসাৎ করছে, তাহলে চার্জে বিচারক কিভাবে উল্লেখ করবে, বলবে যে এত তারিখে এত, এত তারিখে এত, এত তারিখে এত, যে যে ক্ষেত্রে অস্পষ্ট, মানে কোন তারিখ আত্মসাৎ করছে এটা কি বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে বলবে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এত টাকা আত্মসাৎ করছে। তবে এই জায়গায় প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান কতদিনে বেশি হবে না, 1 বছরের বেশি। এখন যদি বলেন যে স্যার তাইলে কোনো অপরাধ ধরেন আত্মসাৎ করছে সে 10 বছর ধরে, তাইলে কি হবে? ভাই সুনির্দিষ্ট তারিখ থাকলে তো লিখবে সুনির্দিষ্ট তারিখ, যে এত তারিখে এত, এত তারিখে এত, এত তারিখে এত, এত তারিখে এত, কিন্তু যে ক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে কোন তারিখে কত করছে, তাহলে চার্জে কিভাবে লিখবে, শেষ তারিখে 1 বছরের বেশি হবে না। বুঝছেন? তাহলে আপাতত মনে রাখেন যে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে চার্জে সুনির্দিষ্ট তারিখ লেখার দরকার নেই, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তবে প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান কত দিনের বেশি হবে না, এটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। কিন্তু কিছু কিছু অপরাধ সুনির্দিষ্ট তারিখ, কিছু কিছু না অধিকাংশ, এই দুইটা ছাড়া সব তারিখে সুনির্দিষ্ট তারিখ লেখা যাবে। জায়গায় বলবে যে আনুমানিক জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর এত তারিখের মধ্যে হত্যা করছে, হত্যাটা কখন করে, একদিনেই করে, সাথে সাথে যে এত তারিখে গুলি করে হত্যা করছে, ওই জায়গার আনুমানিক লেখার সুযোগ নাই। তারপরে সব শেষেরটা দেখি, কিছু কিছু অপরাধ
কি উপায় সংগঠিত হয়েছে তার চার্জে উল্লেখ করতে হবে। কিছু কিছু অপরাধ কি উপায়ে সংগঠিত হয়েছে তা চার্জে কি করতে হবে বলেন, উল্লেখ করতে হবে। যেমন আন্ডারলাইন করেন, প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান। ধারা মনে না রাখলেও চলবে, বাট এই তিনটে অপরাধের নাম মনে রাখতে হবে। দেখেন, একটু আগে আমরা বলছি যে যদি কোনো অপরাধের সুনির্দিষ্ট নাম থাকে তাহলে কি ওটার বিস্তারিত বিবরণ দেওয়ার দরকার আছে? নাই। নাম থাকলে বিস্তারিত বিবরণ দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু কিছু কিছু অপরাধ আছে শুধু নাম উল্লেখ করলেই হবে না, কিভাবে করেছে এটা উল্লেখ করতে হবে। প্রতারণা, প্রতারণাটা কি ছদ্মবেশে করছে নাকি অন্যভাবে করছে? তারপর মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্যদান কি সরকারি কর্মচারীর কাছে দিছে নাকি আদালতে দিছে? সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দান, বাধাটা কিভাবে দিচ্ছে? আঘাত করছে নাকি গুরুতর আঘাত করছে, নাকি ক্রিমিনাল ফোর্স করছে নাকি ব্যাটারি করছে, বুঝছেন, অ্যাসল্ট করছে, কোন উপায়ে করছে এটার বিস্তারিত বিবরণ থাকতে হবে। সো আপনি যেটা মনে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন কোন অপরাধের শুধু নাম লিখলেই হবে না, বিস্তারিত বিবরণও দরকার। কোন উপায়ে করছে? প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান আর সরকারি কর্মচারীকে কি দায়িত্ব পালনে বাধা দান। এখন চার্জের এই বিষয়টা আপনাদের এই জায়গায় এত বিস্তারিত না পড়লেও চলে। এখন যদি বলেন স্যার তাহলে পড়াচ্ছেন কেন, পড়াচ্ছি এই কারণে, কারণ প্রথমত এটা প্রিলির সাথে সাথে লিখিতেও রিলেটেড, মানে লিখিততে গিয়েও কিন্তু আপনার এই জিনিস পড়তে হবে। সো এজন্য এই যে শীট পড়তেছে লিখিততে একই লেখা এই অংশটুকু। তাহলে উপাদানে কি কি থাকা লাগে দেখেন। উপাদান আমরা পড়লাম, অপরাধের নির্দিষ্ট বিবরণ, যদি নাম থাকে তাহলে আর বিবরণের দরকার নাই। কোন সময় কোন স্থানে করছে এটা থাকবে নাকি? তারপর কোন আইনের কোন ধারা এটা থাকবে। পূর্বে সে কোনো দণ্ড পাইছে কিনা। আর বিশ্বাসভঙ্গ আত্মসাতের ক্ষেত্রে আনুমানিক লেখা যাবে, তবে প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান কত? 1 বছর। আর কিছু কিছু অপরাধ আছে এগুলা শুধু অপরাধের নাম লিখলেও হবে না, কোন উপায়ে করছে এটা উল্লেখ থাকতে হবে। কি কি? প্রতারণা, মিথ্যা সাক্ষ্যদান আর সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে কি বাধা দান। বুঝতে পারছেন? আচ্ছা, 424 ধারাটা একটু পড়ি, মুখস্থ করার প্রয়োজন নাই, বারবার রিডিং পড়বেন। চার্জে উল্লেখিত শব্দের অর্থ। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 224 ধারা মতে যে আইন অনুসারে অপরাধ দণ্ডনীয়, চার্জে উল্লেখিত শব্দের অর্থ সেই আইন অনুসারে করতে হবে। যে আইন অনুসারে অপরাধ দণ্ডনীয়, চার্জের ব্যাখ্যা কি সে আইন অনুসারে করতে হবে। উদাহরণস্বরূপ এরকম যদি বলি, ধরেন ধর্ষণের সংজ্ঞা দণ্ডবিধিতে আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে। তাহলে এখন বিচার যদি হয় নারী শিশুতে হয়, তাহলে ধর্ষণের সংজ্ঞা কোন অনুসারে ব্যাখ্যা করতে হবে? নারী ও শিশু নির্যাতন দমন আইন। আর বিচার যদি হয় দণ্ডবিধিতে, তাহলে নারী শিশুর ব্যাখ্যা কিন্তু এই জায়গায় নেওয়া যাবে না। বুঝছেন? তাহলে যে আইন অনুসারে চার্জ গঠন হয়েছে সে আইন অনুসারে ওই শব্দাবলীর কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। কত ধারা? 224 ধারা। আচ্ছা, এবার আমরা একটু চলে আসি চার্জে ভুলের ফলাফল। পাইছেন? আচ্ছা, চার্জ গঠন করে কে? তাহলে ভুল করবে কি? আদালত। এখন চার্জে যদি ভুল হয় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে কে কে? আসামি সাধারণত বেশি হয়, ঠিক আছে? তাহলে চার্জে ভুল যদি হয় তাহলে ওই চার্জটা কি বহাল থাকবে নাকি নতুন করে চার্জ গঠন করে বিচার হবে? এই চার্জের ভুলের পরিণতি সম্পর্কে আলোচনা করছে 225 আর 232। একটু যদি পড়ি দেখেন, চার্জে ভুলের পরিণতি সম্পর্কে 225 ও 232 ধারায় আলোচনা করা হয়েছে। 225 ধারা অনুসারে চার্জে ভুলের কারণে যদি আন্ডারলাইন করবেন ন্যায় বিচার ব্যাহত না হয়, মানে চার্জে ভুল হয়েছে কিন্তু ন্যায় বিচার কি ব্যাহত হয় নাই, তাহলে তা গুরুতর বলে বিবেচিত হবে না। এখন প্রশ্ন হলো যে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কি হয় না, এটা আপনি কিভাবে বুঝবেন? তার আগে ওটা বুঝাবো, আগে বুঝেন
যে চার্জে ভুল আছে কিন্তু ভুলের কারণে ন্যায় বিচার কি হয় নাই, ব্যাহত হয় নাই, তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। কত ধারা? 225। অপরদিকে 232 ধারা অনুসারে চার্জে ভুলের কারণে যদি গোল দিবেন, ন্যায় বিচার ব্যাহত হয়, তবে উক্ত ভুল গুরুতর বলে বিবেচিত হবে এবং উচ্চ আদালত উক্ত চার্জ কি করতে পারে? বাতিল করতে পারে। আমি এ জায়গায় এইভাবে মনে রাখবো, চার্জে ভুল হলে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। 225। আর চার্জে পরে প্রশ্ন করেন, আর চার্জে ভুল হইছে আর ভুলের কারণে যদি কি হয়, ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে সেটা কি গুরুতর বলে বিবেচিত হবে। একটু আপনাদের দিয়ে চিন্তা করেন, ধরেন বাংলাদেশ বার কাউন্সিলে প্রিলিতে পাস মার্ক কত? 50। মোট প্রশ্ন থাকে কয়টা? 100। তাহলে আপনি যদি ভুল ভাল দিয়ে আপনার পেতে হবে কত? 50। এখন যদি আপনি ধরেন 100 মার্কের পরীক্ষায় 40টা ভুল হয়েছে আর 60টা ঠিক হয়েছে, তাহলে নেগেটিভ মার্কিং করে পায় একেবারে কাটায় কাটায় 50। তাহলে এই জায়গা ধরেন আপনার অনেকগুলো ভুল হয়েছে কিন্তু আপনি পাস করছেন না ফেল করছেন? পাস করছি। তার মামলাটা সেরকম যে চার্জে ভুল করছে কিন্তু দেখতে হবে যে ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা। ভুল ত্রুটি তো থাকতেই পারে, কিন্তু যদি দেখে যে সার্বিকভাবে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে ওই চার্জ কি থাকবে? বহাল থাকবে। বুঝেন কিনা? কিন্তু যদি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা করতে গিয়ে আপনি ভুল করছেন 51টা, বাকি 49টা হয়েছে, তাহলে কি 50 পাবেন? পাবেন না। তাহলে ওই চার্জ কি হয়ে যাবে? বাতিল হয়ে নতুন করে কি হবে? বিচার। তাহলে চার্জে ভুল হলে যদি ন্যায় বিচার ব্যাহত হয় না হয়, তাহলে সেই চার্জ থাকবে, সমস্যা নাই। কত? 225। আর যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে গুরুতর বলে বিবেচিত হবে কত? 232। এখন তাহলে আমরা মনে রাখবো যে চার্জের ভুলের পরিণতি কত কত ধারা? 225 আর 200। এবার আমরা চলে আসি, দেখেন 225 ধারা একটু বিস্তারিত পড়ি। চার্জে ভুলের পরিণতি, ফৌজদারি কার্যবিধি 225 ধারা মতে চার্জ বা অভিযোগে অপরাধের বর্ণনা বা অন্য কোনো তথ্য পরিবেশনের সময় কোনো ভুল হলে, কোনো কিছু বাদ পড়লে, যদি আন্ডারলাইন করবেন আসামি বিভ্রান্ত না হয় বা ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে তা মামলার কোনো পর্যায়ে গুরুতর ভুল বলে বিবেচিত হবে না। অর্থাৎ এই ধরনের ভুলের কারণে মামলার বিচারে কোনো ধরনের কি হবে না? ব্যাঘাত সৃষ্টি হবে না। এখানে দুইটা উদাহরণ আছে। প্রথম উদাহরণটা আমরা পড়ি, দেখেন কাবিরকে দণ্ডবিধি 242 ধারায় চার্জ করা হয়েছে যে সে জাল মুদ্রা দখলে রেখেছে। কাবিরের বিরুদ্ধে মামলা হয়েছে দণ্ডবিধি 242 ধারায়, যে জায়গা বলা হয়েছে সে কি রাখছে? জাল মুদ্রা রাখছে, এবং যখন সে উহা দখলে এনেছে তখন তা জাল বলে জানতো। মানে চার্জে লেখছে সে জাল মুদ্রা রাখছে, এবং যখন সে জাল মুদ্রা রাখছে তখন সে এটা কি জাল বলে জানতো। কিন্তু উক্ত চার্জে প্রতারণা শব্দটি বাদ পড়েছে। মানে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল যে কাবির প্রতারণা করার উদ্দেশ্যে জাল মুদ্রা রাখছে, কিন্তু এই জায়গা প্রতারণা শব্দটা বিচারক ভুল করে কি লেখে নাই। এখানে উক্ত শব্দটি বাদ যাওয়া গুরুতর বলে ভুল বলে গণ্য হবে না। আসামি যদি বলে যে ওনার চার্জে তো প্রতারণা শব্দ লেখে নাই, সো জাল মুদ্রা রাখছি, এটা কোনো আমার চার্জে ভুল আছে, সো আমার শাস্তি বাতিল হবে। আদালত বলবে যে প্রতারণা বাদ করতে সমস্যা নাই, কিন্তু তুমি তো ওই জায়গা জাল মুদ্রা তো জেনে এই রাখছো। আর জাল মুদ্রা জেনে রাখে কিসের জন্য? প্রতারণা করার জন্য। So এই জায়গা প্রতারণা যে ভুলটা আছে, এই ভুলটা কি হবে না? গুরুতর বলে বিবেচিত হবে না। বুঝলেন? এই নির্মল কি বলছে বলেন তো, উদাহরণ একে। বলছে কি প্রোভাইডার জেনে শুনে নিজ দখলে রাখছে। এখন একটা মামলা করার পরে এখন বলছে কি যে পারতেছে, তখন থেকে যে রাখছো। ভুল রাখছে, তার এই ক্ষেত্রে এটা ভুল করে দিচ্ছে। ধন্যবাদ। উদাহরণ দুইটা দেখেন।
এটা প্রিলিতে না পড়লেও হয়, বাট তারপরেও একটু সময় আছে, আমরা একটু বিস্তারিত পড়ি। দেখেন উদাহরণ 2, ক এর বিরুদ্ধে, করে আমরা করিম ধরি, করিমের বিরুদ্ধে 1882 সালের, আন্ডারলাইন করবেন, 21শে জানুয়ারি গোল দিবেন, খোদা বক্স নামক এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করা হয়েছে। মানে করিম আসামি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে হত্যা করছে খোদা বক্সে। কত সালের কত তারিখ? 1882 সালের 21শে জানুয়ারি। কিন্তু প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম হায়দার বক্স এবং হত্যার তারিখ 1882 সালের কত? 20শে জানুয়ারি। তাহলে বিচারক এই জায়গায় যিনি মারা গেছে তার নাম ভুল লেখছে, আর কি ভুল লেখছে নাকি? এই জায়গায় মারা গেছে হচ্ছে খোদা বক্স, সরি, মানে মারা গেছে হচ্ছে কে? হায়দার বক্স, কিন্তু লিখছে কে? খোদা বক্স। আর হত্যা হয়েছে হলো 20 জানুয়ারি, লিখছে কত? 21 জানুয়ারি। তাহলে চার্জ গঠনে ভুল করলো কে? আদালত। বুঝছেন? এখন পরের লাইন দেখেন, করিম কেবলমাত্র একটি হত্যাকাণ্ডেই অভিযুক্ত হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানকালে সে শুনেছে যে উহা কেবলমাত্র হায়দার বক্সের হত্যা সম্পর্কিত। এখন করিম তো আসামি, ওই মামলাটা চার্জ গঠনের আগে যত জায়গায় ভিকটিম যে মারা গেছে সব জায়গায় হায়দার বক্সই ছিল, সব জায়গায় 20 জানুয়ারি তারিখই ছিল। কিন্তু যখন চার্জ গঠন হয়েছে, চার্জ গঠনের জায়গায় লিখছে কি? খোদা বক্স, আর তারিখ লিখছে 21 জানুয়ারি, এবং ওইটা লিখেই তার বিচার করে ধরেন তার ফাঁসি দিছে বা মৃত্যুদণ্ড দিছে। এখন করিম যায় আপিল করছে যে রানার, যে হায়দার খোদা বক্স নামে কোনো ব্যক্তি তো মারা যায় নাই, আর ঘটনা 21 জানুয়ারিও ঘটে নাই, সো আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করছে এই চার্জটা বাতিল করে মানে খালাস দেওয়া হোক। বুঝেন কিনা? অথবা সে বলতে পারে খালাস দেন বা না দেন, আমার এই বিচার ঠিকঠাক হয় নাই, কারণ আমি তো হায়দার খোদা বক্স নামক কাউরে হত্যা করিনি। বুঝেন কিনা? তো এখন আদালত বলবে যে তুমি এই জায়গা বিচারক যে ভুলটা করছে এই ভুলটা গুরুতর না। কেন গুরুতর না? কারণ বিচারক তো চার্জ গঠনের সময় লেখছে খোদা বক্স, কিন্তু চার্জ গঠনের আগে একটা মামলা তো বহুত দিন যাবত চলে। তুমি যে পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, এফআইআর, বিভিন্ন জায়গায় কি লেখা আছে? হায়দার বক্সই লেখা আছে, আর বিভিন্ন জায়গায় 20 জানুয়ারি লেখা আছে। তো তুমি যে বিভ্রান্ত হইছো এটা বলার কোনো অবকাশ নাই, কারণ তুমি তো ওই মুহূর্তে যত আবেদন করছো, রিমান্ড আবেদনের সময় জানা গেছে, তারপরে 164 এর সময় ওই নাম বলা গেছে। সো এই জায়গা বিচারক যার বক্সে বক্সে মিলে গেছে, বিচারক জাস্ট কি করছে? ভুল লেখছে, হায়দার বক্সের জায়গা কি লিখছে? খোদা বক্স লিখছে। সো এই ভুল কিন্তু গুরুতর ভুল বলে বিবেচিত কি বলেন? হবে না। আপনাদের কোনো আপত্তি আছে কিনা গুরুতর ভুল বলে বিবেচিত হওয়ার পক্ষে? বলেন। খুন করছে, আর তার যদি আপত্তি থাকতোই সে ওই হ্যাঁ চার্জ গঠনের আগে যখন ওই হত্যাকাণ্ডটা হইতে তখনই বলতো যে এই ব্যক্তির নাম হায়দার বক্স, মানে হায়দার বক্স না অমুক নাম, বা আমি আপত্তি করতেছি। এই কারণে এই লাইনটা বলছে যে ক কেবলমাত্র একটি হত্যাকাণ্ডেই অভিযুক্ত হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক এই যে গোল দেবেন অনুসন্ধানকালে, মানে চার্জ গঠনের আগের পর্যায়ে কি বলে? অনুসন্ধানকালে সে শুনেছে যে উহা কেবলমাত্র হায়দার বক্সের হত্যা সম্পর্কিত। পাইছেন? কে বুঝেন নাই একটু বলেন আমারে, আরেকবার বুঝাই। অনেকেই বুঝেন নাই, বলেন। লজ্জার কিছু নাই, আমি চেষ্টা করব, বলেন। জি। আরেকবার হলো, আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে চার্জ গঠনে ভুল হয়েছে, কিন্তু ভুলের কারণে ন্যায় বিচার কি ব্যাহত হয় নাই, তাহলে সেই ভুল গুরুতর বলে বিবেচিত। এতটুকু। এখন
ওনার একজন ব্যক্তির বিরুদ্ধে মামলায় ধরেন তার সাজা দিছে যে সে হায়দার বক্স হত্যা করছে, সরি খোদা বক্সে হত্যা করছে আর এত তারিখে, চার্জ গঠনে এই কথা লিখছে, বাট বাস্তবে নাম হবে আলাদা। এখন ওই আসামি যে বলতেছে যে খোদা বক্স নামে তো কেউ মারা যায় নাই, তাহলে আমারে কেন সাজা দেয়া হলো, আমার এই সাজা অবৈধ। এই আবেদনটা জানাচ্ছে উচ্চ আদালতে, তখন উচ্চ আদালত বলতেছে যে না, তোমার সাজা অবৈধ হয় নাই, বিচারক যে ভুলটা করছে এই ভুলটা গুরুতর বলে বিবেচিত হবে না। কেন হবে না? কারণ বিচারক চার্জে খোদা বক্স লিখলেও চার্জ গঠনের আগ পর্যন্ত সব জায়গায় কি আছে, হায়দার বক্সই আছে, তাহলে তো তুমি তো এটা জানোই হায়দার বক্স। তো এই জায়গা জাস্ট ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, এটার কারণে ন্যায় বিচার কি হবে না, ব্যাহত হবে না, তোমার সাজা ঠিকঠাকই আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা চলে এসেছি 232। যারা এতটুকু মনে রাখতে পারবেন, জাস্ট এতটুকু, মানে উদাহরণ না মনে রাখলেও সমস্যা নাই, এতটুকু বুঝবেন যে চার্জে ভুল আছে, ন্যায় বিচার ব্যাহত হয় নাই, গুরুতর বলে বিবেচিত হবে না। কত? 225। কথা শেষ। 232-এ আসেন, গুরুতর ভুলের ফলাফল। 232 তো 25-এর কি উল্টা না? উল্টা। দেখেন, ফৌজদারি কার্যবিধির 232 ধারায় বলা হয়েছে, এটা গোল দেবেন আপিল আদালত। কোন আদালত বলেন? আপিল আদালত। বা আন্ডারলাইন করেন, রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ। বলেন, রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট। দুইটা আদালত, একটা হলো আপিল আদালত আর একটা হলো রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট। যদি মনে করেন যে অভিযোগ গঠিত না হয় বা এতে ভুল থাকায় কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তি, অভিযোগ গঠিত কি না হয় বা এতে ভুল থাকায় কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তি তার আন্ডারলাইন করবেন আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তাহলে উক্ত আদালত যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারেন এবং দণ্ডাদেশ বাতিল করে দিবেন। অর্থাৎ হলো, চার্জ গঠন করতে, চার্জ গঠনে ভুল আছে, আসামি যদি দেখায় যে এই ভুলের কারণে আমি ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে আদালত ওই চার্জ বাতিল করে দিয়ে কি নতুন করে বিচারের নির্দেশ দিতে পারেন। কত ধারা? প্রিলিতে যে প্রশ্ন আসবে যে চার্জ নতুন করে চার্জ গঠনের নির্দেশ বা পূর্বের চার্জ বাতিল করে দিবে বা সাজা বাতিল করে দিবে কে? আপিল আদালত অথবা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে কে? হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগ না কিন্তু, কে? আপিল আদালত। আর রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ। এখন আসেন আপনাদের মাথায় আর একটু বক্স ঢুকাই দেই, উদাহরণ 2-এ আসেন। ক কে 1882 সালের 20 জানুয়ারি হায়দার বক্সকে এবং 1882 সালের 21 জানুয়ারি খোদা বক্সকে হত্যার জন্য চার্জ করা হয়েছে। আগের 25-এর উদাহরণে মারা গেছিল কয়জন? একজন। হায়দার বক্স মারা গেছিল, কিন্তু চার্জে লেখছিল কি? খোদা বক্স। 20 জানুয়ারি মারা গেছিল, চার্জে লেখছিল কত? 21 জানুয়ারি। মনে আছে? কিন্তু এবার করিম এর বিরুদ্ধে অভিযোগ 2টা। সে 20 জানুয়ারি হত্যা করছে কারে? হায়দার বক্সে। আর 21 জানুয়ারি হত্যা করছে কারে? খোদা বক্সে। দুইজনেই শেষ করে ফেলছে। হায়দার বক্সকে হত্যার জন্য খোদা বক্স তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। আগে তো মারা গেছে হায়দার বক্স না? পরে ওই ঘটনাক্রমে জানা গেছে যে হায়দার বক্সে মারার জন্য খোদা বক্স করে গ্রেফতার করার চেষ্টা করছিল। তো তখন ধরেন বলছে যে বক্সে বক্সে তো মিল আছে, ওরেও মারছি, তোর কত বড় সাহস, তুই আমারও গ্রেফতার করার চেষ্টা করতেছিস, তোরেও মারলাম। তাহলে প্রথমে মারছে কারে? হায়দার বক্স। পরে মারছে কারে? খোদা বক্স। খোদা বক্স তারে কি করতে গেছিল? গ্রেফতারের চেষ্টা করতেছিল। এইটুক বুঝতেন না? হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হলো। মানে তার মামলা তো 2টা হত্যা মামলা, কিন্তু
তার হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে বিচার হয়েছে কোন হত্যার জন্য? পরের হত্যার জন্য। সে তো হত্যাকাণ্ডের বিচার তার বিরুদ্ধে দুইবার হবে, কিন্তু ওই হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হলো। পরের লাইনটা ইম্পর্টেন্ট। প্রকৃতপক্ষে যে সকল সাক্ষী উপস্থিত ছিল, আন্ডারলাইন করবেন, তারা সকলে হায়দার বক্সের হত্যাকাণ্ডের সাক্ষী। মানে বিচার হয়েছে খোদা বক্সের মামলায়, কিন্তু সাক্ষীরা সাক্ষ্য দিছে কোন মামলা? হায়দার বক্সের। সহজ কথা, হত্যাকাণ্ড তো দুইটা হয়েছে। এখন যেটার বিচার হয়েছে, যে সাক্ষীরা সাক্ষ্য দিছে তারা ওই হত্যাকাণ্ডের সাক্ষী না, তারা কি আগের হত্যাকাণ্ডের সাক্ষী। সো এখানে তাহলে কি হয়েছে? বিভ্রান্ত। কেন বিভ্রান্ত হয়েছে আমি একটু বলি। সে আপিল আদালতে গিয়ে বলতে পারে যে আমার বিরুদ্ধে হত্যাকাণ্ড হয়েছে, বিচার হবে ঠিকঠাক ভাবে, সাজা হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিচারটা তো সঠিকভাবে হবে। যে সকল সাক্ষীরা সাক্ষ্য দিছে তারা তো আমার ওই মামলার ঘটনার সাক্ষী না, তারা তো আর এক ঘটনার সাক্ষী। তাইলে আমার বিচারটা ঠিকঠাক হয় নাই, তার যে ভুল লেখা আছে, বা এই সাক্ষীরা তো এই মামলায় সাক্ষী দিবে না। তাহলে এই জায়গায় ন্যায় বিচার কি হয়েছে? ব্যাহত হয়েছে। এবং ভুলটি কি বলে বিবেচিত হবে? গুরুতর বলে বিবেচিত হবে। হ্যাঁ, নাও করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে তো বিচার হয়েছে, যে আর এক মামলার সাক্ষীরা সাক্ষ্য দিছে। তো আপনি যেটা মনে রাখবেন, 25-এর উদাহরণে হত্যা হয়েছে একজন, আর 32-এর উদাহরণে মারা গেছে কয়জন? দুইজন। এবং একজনের বিচার হয়েছে, কিন্তু সাক্ষীরা সাক্ষ্য দিছে কি একজনের মামলায়। তাহলে এখানে ন্যায় বিচার কি হয়েছে? ব্যাহত হয়েছে, এবং এই ভুল গুরুতর বলে বিবেচিত হবে। কত ধারা? 232 ধারা। আমরা একটু পরের ধারাগুলো একটু পড়ি, এই পেজটা শেষ করি, তাহলে হবে। দেখেন, চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল। আগে গোল্ডেন চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল। 227 ধারা দেখেন, যখন চার্জ পরিবর্তন করতে পারে। ফৌজদারি কার্যবিধি 227 ধারার মধ্যে আদালত গোল দিবেন রায় ঘোষণার পূর্বে। এটা আমরা অলরেডি পড়ছি। রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে বা নতুন চার্জ কি গঠন করতে পারে। চার্জের এরূপ পরিবর্তন হলে প্রত্যেকটি পরিবর্তন বা সংযোজন গোল দিবেন আসামিকে পড়ে শোনাতে হবে বা বোঝাতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে চার্জ পরিবর্তন করা যায় কখন? রায় ঘোষণার পূর্বে। তারপরে এটা কাকে পড়ে শোনাবে? আসামিকে। পরিবর্তন বা নতুন চার্জ দুইটাই আছে 227। পরিবর্তন বা নতুন চার্জ শুনেন, ধরেন চার্জ ছিল চুরির, চুরি বাদ দিয়ে দিল বিশ্বাসভঙ্গ, এটা হলো পরিবর্তন। আর অতিরিক্ত হিসেবে চুরি তো আছেই, পরে জানা গেল সে বিশ্বাসভঙ্গ করছে, যুক্ত হবে কি বিশ্বাসভঙ্গ। এখন প্রতিকার দেখেন, চার্জ পরিবর্তন বা সংযোজনের ফলে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে রিভিশন করতে পারবে। তাহলে চার্জ পরিবর্তন করুক আর যা করুক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। সংক্ষুব্ধ যে কোনো পক্ষের তাহলে চার্জ পরিবর্তনের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিক্রিয়া কি বলেন? রিভিশন। হ্যাঁ, সংক্ষুব্ধ যে কেউ হতে পারে, বাদীও হতে পারে, আসামিও হতে পারে। বাদী হলো কখন? দেখেন, আগে চার্জ ছিল চুরি আর বিশ্বাসভঙ্গের, এখন চার্জ কেটে দিছে বিশ্বাসভঙ্গের, এখন আছে কয়টা? একটা। তাহলে এই জায়গা সংক্ষুব্ধকে বাদী, বাদী প্রতিকার কি? রিভিশন। আর আগে চার্জ প্রথমেই শুরুতে চার্জ ছিল চুরির, পরে আবার চুরির সাথে ধরেন ওই বিশ্বাসভঙ্গ যুক্ত করছে, তাহলে চার্জ বেড়ে গেছে কয়টা? আর একটা, দুইটা। এই ক্ষেত্রে সংক্ষুব্ধকে আসামি, কারণ আগে প্রথম চার্জ অনুসারে তার সাজা হতো কম, দুইটা যোগ করছে তার সাজা হবে বেশি, তাহলে এই ক্ষেত্রে সংক্ষুব্ধকে আসামি। তো আপনি মনে রাখবেন যে চার্জ পরিবর্তন করুক আর নতুন চার্জ গঠন করুক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। এখন একটা জিনিস শুনেন, চার্জ পরিবর্তনের ফলাফল সম্পর্কে আলোচনা করছে 227। এখন ধরেন চার্জ পরিবর্তন করছে, আসামি লুৎফর সাহেব সংক্ষুব্ধ হয় নাই, বিমল সাহেবের কোনো মাথা ব্যথা নাই যে চার্জ পরিবর্তন হোক, আমার কোনো আপত্তি
নাই, দুই পক্ষের কেউই সংক্ষুব্ধ হয় নাই, তাহলে মামলা চলবে। এটা বলছে 228। 200 কত? 28। আর কোন পক্ষ যদি সংক্ষুব্ধ হয়ে রিভিশন করে তাহলে মামলার বিচার স্থগিত থাকবে, এটা বলছে 229। বুঝেন কিনা? তিনটা ধারা একসাথে। চার্জ পরিবর্তন 227, পরিবর্তনের ফলে কেউই সংক্ষুব্ধ হয় নাই, বিচার চলবে 228। যদি কেউ সংক্ষুব্ধ হয়েছে রিভিশন করবে, বিচার স্থগিত থাকবে 229। জোড়ায় জোড়ায় মনে রাখবো আমরা। চার্জে ভুলের পরিণতি, চার্জ ভুল থাকলেও সমস্যা নাই 225, ভুল থাকলেও ন্যায় বিচার ব্যাহত হলে গুরুতর বলে বিবেচিত হবে, বাতিল হতে পারে কত? 232। আর এই জায়গা মনে রাখবো 227, 228, 229। 228টা পড়ি, দেখেন। চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার চলতে পারে, ফৌজদারি কার্যবিধি 228 ধারা মতে চার্জ পরিবর্তনের কারণে যদি আন্ডারলাইন করেন আসামি আত্মপক্ষ সমর্থনে ক্ষতিগ্রস্ত না হয় বা সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগকে মূল অভিযোগ ধরে আদালত বিচার শুরু করতে পারে। অর্থাৎ চার্জ পরিবর্তনের ফলে কেউই এগ্রিপ্ট হয় নাই, কেউই সংক্ষুব্ধ হয় নাই, তাহলে বিচার চলবে কত ধারা? 228। 229 দেখেন। চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার স্থগিত থাকে, স্থগিত শব্দটা গোল্ডেন। ফৌজদারি কার্যবিধি 229 ধারা মতে চার্জ পরিবর্তনের কারণে আসামি পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে বা সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগের উপর ভিত্তি করে আদালত বিচার স্থগিত রাখার আদেশ দিতে পারে। তাহলে চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন 227, প্রতিকার সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন। চার্জ পরিবর্তনের ফলে কেউ যদি সংক্ষুব্ধ না হয় চলবে 228, আর যদি কেউ সংক্ষুব্ধ হয় স্থগিত করবে কত? 229। আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে আসি, আসেন মানে আইন পাঠে ফেরত আসি। বিগত বছরের প্রশ্ন পড়ি। আদালত কর্তৃক গঠিত অভিযোগ ড্যাশ ভাষায় লিখিত হবে। আসামির আদালতের স্থানীয় বাংলা, আসামির আদালতের স্থানীয় বাংলা। আমরা জানি চার্জের ভাষা হবে কি? ইংরেজি ভাষা বা আদালতের ভাষা। তাহলে এই জায়গা কি হবে? আদালতের। না থাকলে সমস্যা নাই, পারবেন। 2 নাম্বারটা দেখি। কয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? তার বিরুদ্ধে চার্জ গঠন করতেছে কিসে? চুরির। তাহলে আগে কোন মামলায় যদি চুরির মামলায় দণ্ডিত হয়ে থাকে সেটা প্রাসঙ্গিক। অন্য একটি মামলায় যৌতুকের জন্য খালাস পেয়েছে, যৌতুকের মামলায় দণ্ডিত হয়েছে, চুরির মামলায় খালাস পেয়েছে, এই জায়গা প্রাসঙ্গিক কোনটা? চুরির মামলায়। একই টাইপের অন্য মামলায় সে দণ্ড পাইছে কিনা। 3 নাম্বার প্রশ্নটা দেখেন। দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়? আমরা জানি চার্জ পরিবর্তন করা যায় রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। 4 নাম্বারটা দেখেন। ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই? দেখেন, সময় উল্লেখ করবে, স্থান উল্লেখ করবে, আইন উল্লেখ করবে, শাস্তি উল্লেখের প্রয়োজন নাই। যারা পুরাতন বই আছে লেখেন চার্জের অধ্যায় 19তম অধ্যায়, একটু লিখে রাখেন চার্জের অধ্যায় 19তম অধ্যায়, সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার। যারা পুরাতন নাই লিখবেন যে চার্জের অধ্যায় হচ্ছে 19 অধ্যায়, 19তম অধ্যায়। লিখছেন? সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী দণ্ড সম্পর্কে চার্জে উল্লেখ করা প্রয়োজন হলে যদি তা উল্লেখ করা না হয় তাহলে উক্ত পূর্ববর্তী দণ্ড সম্পর্কে কোনো বক্তব্য চার্জে অন্তর্ভুক্ত করা যেতে পারে আদালতের নিজের ইচ্ছা। আমরা তো জানি যে চার্জে পূর্ববর্তী দণ্ড উল্লেখ করা যায়। এখন কোন কারণে চার্জ গঠনের সময় পূর্ববর্তী দণ্ড উল্লেখ করে নাই, তাহলে এটা কখন উল্লেখ করা যায়? আদালত যখন উপযুক্ত মনে করে যে কোনো সময় চার্জে লিখতে পারে। সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন।
নিম্নলিখিত কোন অপরাধের ক্ষেত্রে অভিযোগ গঠনের সময় সুস্পষ্ট দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখের প্রয়োজন নাই? সুস্পষ্ট দফা বা সুনির্দিষ্ট তারিখ। অপরাধজনক বিশ্বাসভঙ্গ আর অসৎভাবে কি অর্থ আত্মসাৎ, খ এবং গ নাকি? 5 নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি, অভিযোগপত্রে উল্লেখিত শব্দের অর্থ কোন আইন অনুসারে ব্যাখ্যা করা হবে? যে আইনের অধীন অপরাধটা দণ্ডনীয় নাকি? তারপরে এখানে একটা যদি দেখেন যে কোন চার্জ পরিবর্তন করা হলে, 11 নাম্বার, কোন চার্জ পরিবর্তন করা হলে বা নতুন চার্জ গঠন করা হলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিভিশন। যে জিনিসটা এখানে আমরা নতুন করে মানে একটু লিখবেন সেটা হলো চার্জ পরিবর্তনের কারণে সাক্ষী পুনঃতলব করা যায়, রিকল 231। চার্জ পরিবর্তনের কারণে সাক্ষী রিকল করে 231 লিখে রাখবেন। চার্জ পরিবর্তনের কারণে সাক্ষী রিকল করে 231। তারপরে 15, 16, 17 ভিভিআই, বিশেষ করে 15 নাম্বার প্রশ্নটা নির্মল সাহেব পড়েন। আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ লিখিত অভিযোগ প্রয়োগ করে যদি মনে করে অভিযোগ গঠিত না পায় অভিযোগ গঠন করে নতুন বিচারে কি নির্দেশ দিতে পারে। এখন নতুন বিচারের নির্দেশ তো হতেই পারে, কিন্তু তার চেয়ে আরো বেশি যৌক্তিক হচ্ছে অভিযোগ গঠন করে নতুন বিচার নির্দেশ দিতে পারে। 16 নাম্বারটা দেখেন, অভিযোগ গঠনে ব্যাপকতর ভুলের কারণে দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হলে আদালত কখন অভিযোগ গঠন করে নতুন বিচার নির্দেশ দিতে পারে? কখন? এটা হলো আপিলে আর হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। 17 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ, যে কোন ধরনের আদালত অভিযোগ গঠনে ব্যাপকতর ভুলের কারণে দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থন ব্যাপারে বিভ্রান্ত হলে অভিযোগ গঠন করে নতুন বিচার নির্দেশ দিতে পারে? আপিল আদালত, আর একটা হলো হাইকোর্ট বিভাগ while exercising his revisional power, মানে হাইকোর্ট বিভাগ যখন সে তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করতেছে। তারপরে একটা জিনিস দেখেন লাস্টেরটা, চার্জে মারাত্মক ভুলের কারণে আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ নতুন বিচার নির্দেশ দিতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে? কত ধারা? 232। তো আমাদের একটু বিরতি শেষে আবার আমরা ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, 233 ধারাটা আমরা একটু পড়ি। দেখেন 233 ধারায় যেটা আলোচনা করেছে যে পৃথক পৃথক অপরাধ সমূহের পৃথক চার্জ বা অভিযোগ গঠন, সেপারেট চার্জেস ফর ডিস্টিংক্ট অফেন্সেস। 233 এর মূল কথা হলো যে অপরাধ যতগুলা মামলা ততগুলা, অপরাধ যতগুলা চার্জও ততগুলা, মামলাও ততগুলা। একজন ব্যক্তি এক বাসায় গিয়ে চুরি করছে, আর এক বাসায় গিয়ে একজনের আঘাত করছে, তাহলে অপরাধ করছে কয়টা? 2টা। চুরি একটা আর আঘাত একটা, তাহলে চার্জ কয়টা? 2টা। মামলাও কয়টা? 2টা। এটা হলো 233। তো এই 233 ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করছে 234, 35, 36 আর 39, যেখানে বলা হয়েছে যে কখন পৃথক মামলার দরকার নাই, চার্জ পৃথকই হলো কিন্তু এই সকল চার্জের বিচার একসাথে করা যাবে। একটু পড়ি দেখেন যে 234, 235, 236, 239 ধারায় উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত প্রত্যেকটি স্বতন্ত্র অপরাধ যার জন্য কোনো ব্যক্তি অভিযুক্ত, স্বতন্ত্র অপরাধের নিচে আন্ডারলাইন করেন, স্বতন্ত্র অপরাধ যার জন্য কোনো ব্যক্তি অভিযুক্ত, এমন প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে এবং এমন প্রত্যেকটি চার্জ পৃথকভাবে বিচার করতে হবে। তারপরে দেখেন 233 ধারায় বিধান করা হয়েছে প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ বা অভিযোগ গঠন করতে হবে এবং এমন প্রত্যেকটি চার্জ বা অভিযোগ পৃথকভাবে বিচার করতে হবে। পৃথকভাবে বিচার হলো, উদাহরণটা পড়লে আমরা পরিষ্কার বুঝতে পারবো। দেখেন উদাহরণটা, যে ক একটি ক্ষেত্রে চুরির জন্য অভিযুক্ত এবং অন্য ঘটনায় মারাত্মক জখমের জন্য অভিযুক্ত, তাহলে এক ঘটনায় অভিযুক্ত কিসের জন্য? চুরি। আর এক ঘটনা হলো মারাত্মক জখম। অন্য ঘটনা শব্দটা বললেন, অন্য ঘটনা।
চুরি এবং মারাত্মক জখমের জন্য কয়ের বিরুদ্ধে পৃথকভাবে চার্জ গঠন করতে হবে, মানে চার্জ কয়টা? দুইটা। এবং পৃথকভাবে বিচার করতে হবে। পৃথকভাবে বিচার মানে হলো মামলা কয়টা? তাহলে 233-এর মূল কথা হলো যদি অপরাধ দুইটা হয়, তিনটা হয়, চার্জও তিনটা, মামলাও কয়টা? 233 ধারার ব্যতিক্রম, আমরা চলে আসি 233 ধারার ব্যতিক্রম। 233 ধারার ব্যতিক্রম হলো 234, 235, 236 আর কত? 239। অর্থাৎ প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন ও পৃথক বিচার করতে হবে। এই নিয়মটি 234, 235, 236, 239 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নিম্নে ব্যতিক্রম গুলো আলোচনা করা হলো। প্রথমেই আমরা চলে আসি 234 ধারা। 234 ধারা আমার মুখে একটু শুনেন আগে। 234 ধারায় বলছে একজন ব্যক্তি, কয়জন? একজন ব্যক্তি অনধিক তিনটা অপরাধ, মানে সর্বোচ্চ কয়টা? তিনটা অপরাধ, একই প্রকৃতির, মানে খুন হইলে খুন, চুরি হইলে চুরি, আঘাত হইলে আঘাত। তাহলে একজন ব্যক্তি অনধিক তিনটা অপরাধ যদি 12 মাসের মধ্যে করে, বা 1 বছর, 12 মাস বাকি 1 বছর, তাহলে চার্জ তিনটাই হচ্ছে, কিন্তু বিচার একসাথে করা যাবে, একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। উদাহরণ দেই, একজন ব্যক্তি জানুয়ারি মাসে চুরি করছে, জুলাই মাসে চুরি করছে, ডিসেম্বর মাসে চুরি করছে। এই 3 চুরির জন্য তার বিরুদ্ধে ধারা কিন্তু চার্জ হবে কয়টা? 3টা, কিন্তু এই 3টা চুরির বিচার একসাথে করা যাবে। এটা হলো 234। এখন আপনাদের মনে অনেক প্রশ্নের উদয় হতে পারে যে 3টা চুরির মামলা, প্রথম যখন জানুয়ারি মাসে চুরি করলো তখন কি তার মামলা হবে না? যখন জুলাই মাসে চুরি করলো তখন কি মামলা হবে না? যখন ডিসেম্বর মাসে চুরি করলো তখন মামলা হবে না? নাকি একবারে 3টে মামলা হবে? ধরেন জানুয়ারি মাসে চুরি করার পর তার বিরুদ্ধে মামলা হলো, জুলাই মাসে চুরি করতে মামলা হলো, ডিসেম্বর মাসে চুরি করতে কি মামলা হলো, তখন আদালত যদি জানে, তারে যদি অবগত করা যায় যে এই তার বিরুদ্ধে চুরির মামলাই চলতেছে কয়টা? 3টা, এবং এই 3 চুরি হয়েছে কবে? একই বছরের মধ্যে, 12 মাসের মধ্যে, তাহলে এই 3 মামলার বিচার একসাথে করতে পারে। কত ধারায়? 234 ধারায়। এখন তার কিন্তু শাস্তি 3বারই হবে, একবার না। যেহেতু ঘটনা 3টা, শাস্তিও কত? 3টা, কিন্তু বিচার হচ্ছে কয়বার? একসাথে। বুঝছেন? একটু পড়ি দেখেন। 234 ধারায় একই বিচারে সর্বোচ্চ 3টি চার্জ একত্রীকরণ করে একত্রে বিচার করা যেতে পারে যদি নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ হয়। অপরাধ সমূহ একই প্রকৃতির হতে হবে। একই প্রকৃতির মানে হলে চুরি হলে চুরি, একটা চুরি একটা খুন একটা ধর্ষণ হইলে হবে না, 3টা কি হইতে হবে? একই প্রকৃতির। অপরাধ সমূহ বল দেবেন 1 বছরের মধ্যে সংগঠিত হতে হবে। কত বছর? 1 বছর। অর্থাৎ প্রথম অপরাধ এবং শেষ অপরাধের মধ্যে সর্বোচ্চ গোল দেবেন 1 বছরের বিরতি থাকবে। বুঝছেন? এখন যদি বলেন স্যার সে 2 বছরে 6টা অপরাধ, 2 বছরে 4টা অপরাধ করছে, 1 বছরের মধ্যে যদি 3টা পরে 3টা করা যাবে, আর একটার জন্য কি আলাদা, ওই মামলা আলাদা, একসাথে ওইটা বিচার করা যাবে না। একই বিচারে সর্বোচ্চ 3টির বেশি অপরাধ একত্রীকরণ করা যাবে না। এখানে আর একটা বিষয় লিখে রাখেন, ব্যক্তি হইতে হবে কয়জন? একজন ব্যক্তি, একজন। তাহলে একজন ব্যক্তি সর্বোচ্চ 3টা অপরাধ কত মাসের মধ্যে? 12 মাসের মধ্যে এই 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে। নিচে একটু লেখেন যে এই ধারার ব্যাখ্যা অনুসারে, এই ধারার ব্যাখ্যা অনুসারে এই ধারার ব্যাখ্যা অনুসারে দণ্ডবিধি 379 পাশে লেখেন, ব্র্যাকেটে লেখেন চুরি, লিখছেন? এবং 380 এটা লেখেন, ব্র্যাকেটে লেখেন ঘরে চুরি। দুইটা বিষয় একই প্রকৃতির অপরাধ, একই প্রকৃতির অপরাধ। তাহলে ঘরে চুরি হলে 380, আর ঘরের বাইরে চুরি হলে 380। একজন ব্যক্তি ধরেন পকেট মারছে একটা, ঘরে চুরি করছে, গরু চুরি করছে একটা, আবার পকেট মারছে, তাহলে দুইটা হলো একই রকমের, আর একটা হচ্ছে অন্য রকমের। বাট
বলে দিচ্ছে যে 379 একই প্রকৃতির অপরাধ হিসেবে কি হবে। তাহলে 234-এর সাথে 233-এর পার্থক্য কি? 233-এ বলছে অপরাধ যতগুলা, চার্জও ততগুলা, মামলাও ততগুলা। কিন্তু 234-এ বলছে যে কয়জন ব্যক্তি, অনধিক কয়টা, একই প্রকৃতি, কতদিনের মধ্যে, 1 বছরের মধ্যে যদি করে, তাহলে এই 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে। চার্জ কি একটা, চার্জ কয়টা? ধরেন একজন ব্যক্তি 4টা অপরাধ করছে, এখন উদাহরণস্বরূপ বলি, তাহলে তার বিরুদ্ধে 4 ধারা হলে চার্জ কয়টা, 4টা। বুঝতে পারছেন? আপনারা চার্জ যারা বুঝেন না, যতগুলো অপরাধ ততগুলো চার্জ, মানে ততগুলো অভিযোগ। তো তাহলে লুৎফর সাহেব 233 আর 34-এর ভিতরে পার্থক্য কি বলেন তো? যদি একটা ব্যক্তি অপরাধ করে তাহলে 3টা ইস্যু গঠন করতে পারে। চার্জে গঠন করতে হবে এবং 334 ধারা হলো কোন ব্যক্তি 1 বছরের মধ্যে যদি অপরাধ করে সেই ক্ষেত্রে একত্রে বিচার হবে। একজন ব্যক্তি ধরেন সে এক বাসায় যে চুরি করছে, আর এক বাসায় যে ডাকাতি করছে, আর এক বাসায় যে অন্য কোনো কাজ করছে, তাহলে তার বিরুদ্ধে চার্জও 3টা, মামলাও 3টা, এটা একসাথে বিচার করা যাবে না। কিন্তু যদি সে একই ধরনের 3টা অপরাধ 12 মাসের মধ্যে করতো, তাহলে এই সকল চার্জ একসাথে বিচার করা যাবে। এটা হলো 234। তো আজকে আমরা 234 পর্যন্তই পড়বো ইনশাল্লাহ। আগামী দিন আসেন সোমবারে 235 থেকে, মানে আমাদের আরো ক্লাস লাগবে চার্জ করতে, ধীরে সুস্থে পড়তেছে ইনশাল্লাহ। আর আমাদের এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, 60 মার্কের পরীক্ষা দেন। যদি অনলাইনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, আর না হলে এই পর্যন্ত। অনলাইনে সবাই, অনলাইনের একটা সমস্যা হলো যে আপনারা পরীক্ষা যখন আমি উত্তরপত্র দিব, উত্তরপত্রের সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আপনি উত্তর দিবেন। আপনারা অনেক সময় বেশি নেন, আজকে হলো 30 মিনিটের পরীক্ষা, অনেকে 40 মিনিট পরে যে উত্তর দেন, মানে আপনারা সময়টা বেশি নিচ্ছেন। এটা নিলে হবে না, নিজের প্রতি সৎ থাকতে হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।